এই তোমার টিকটক বন্ধ করো, তোমার টিকটকের সাউন্ডে আমার অসুবিধা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে হচ্ছে মাছ। তো দেখেন মাছগুলো প্রথমে কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হবে। মাছের মধ্যে কিন্তু একটা আস্তা গন্ধ থাকে, সেই গন্ধটা অবশ্যই দূর করে নিতে হবে। এই গন্ধটা দূর করার জন্য গরম পানি, লবণ, লেবু যা যা দরকার সব কিছু দিয়ে ধুয়ে নিতে হবে সুন্দর করে। তো এই মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসা, মাছটা কাটা আমার খুব পছন্দ হয়েছে। বাজারের মাছ কাটা আমার পছন্দ হয় না, কিন্তু আজকের মাছটা কাটা খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। যাই হোক, মাছটাকে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। লবণ, গরম পানি যা যা দেওয়া প্রয়োজন আমি মনে করছি সব কিছু দিয়েই আমি এটাকে ধুয়ে নিচ্ছি। তো মাছটা ধোয়ার পরে দেখেন কত সুন্দর লাগতেছে। এগুলা হচ্ছে ভাটা মাছ বলে এগুলাকে। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম এই মাছটার নাম কি, তো বলছে যে এগুলো ভাটা মাছ। আমি আসলে সব মাছের নাম জানি না, যাই হোক এগুলো ভাটা মাছ। তো মাছটা আমার ভালো মতো ধোয়া হয়ে গেছে এবং মাছটাকে এখন আমি রান্না করার জন্য প্রসেসিং করব। কোন পর্যায়ে রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি একটা চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। দেখেন ফ্রাই প্যানের তেলটাও গরম হয়ে গেছে। এখন হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখানো মাছটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, 4 পিস মাছ রান্না করব। তো দুইটা মাছের কিন্তু মাথা নেই, সেটা হয়তো খেয়াল করছেন অনেকে। এই মাথা দুইটা কাইটে আমি আগেই বিড়ালকে খাওয়াইয়া দিছি। তো যাই হোক, বিড়ালের ব্যায়ামের জন্য বাঁচতেছিলাম না, এর জন্য বিড়ালকে আগেই খাওয়াই দিছি। তো মশলা নিচে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদার পেস্ট, রসুনের পেস্ট আর সামান্য একটু মেথি পাউডার। কারণ আমি সব মাছের মধ্যে বিশেষ করে একটু বড় মাছ হলে মেথি পাউডারটা ইউজ করি, না হলে আমার কাছে ভালো লাগে না। তো আপনারা চাইলে ব্যবহার করবেন, নাহলে বাদ দিয়ে দিবেন। তো যাই হোক, আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজের মধ্যে একটা রস থাকে, এটা আমরা সবাই জানি। তো তেলটা কিন্তু এখানে আমি একটু কম দিছি, কারণ সবজিটা একদমই কম দিব, সেই জন্য তেলটাও একটু কম দিছি। আবার যেহেতু মাছটা ভাজা, সেই জন্য তেলের পরিমাণটা একটু কমাই দিছি। তো আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার মতো করে রান্না করবেন। রান্নাটা আসলে যার যার মতো হয় সবচেয়ে বেটার, তবে একটা ধারণা নেওয়া হয় আর কি অন্যজনের রান্নাটা দেখে, এই আর কি। তো যাই হোক, মশলাটা আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো এখন সেই পানিটা দিয়ে দিচ্ছি, মশলার পানিটা পেঁয়াজের মধ্যে। এখন এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, কারণ আমি সব সময় বলে থাকি মশলা কষানোর মধ্যেই তরকারির অর্ধেকটা স্বাদ হয়ে যায়। তো মশলাটা এই জন্য কষানোর দিকে আমি একটু বিশেষ খেয়াল দিই সবসময়, এবং এটা আপনাদের সাথেও আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে শেয়ার করে দিই যে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে কিভাবে বুঝবেন? এই যে যখন আপনার মশলার উপর থেকে তেল ভেসে উঠবে তখনই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো সবজি হিসাবে এখানে আমি দিছি মাত্র 3টা সিম আর 6-7টা পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি এবং সিম দিয়ে আমি আজকের এই বাটা মাছটা ভুনা করব, সাথে একটু টমেটোও দিব। তো যাই হোক, আমি এখন এই সবজিটাকে ভালো মতো আবার কষিয়ে নিব, কারণ সবজিটাও কষায় নিতে হবে। আর রান্নাটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে করবেন। তো দেখেন এই সবজিটাও প্রায় আমার কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, তেল উপরে ভেসে উঠছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে কেটে রাখছিলাম টমেটো, সেই টমেটোগুলো। এখানে আমি মাত্র 2টা টমেটো ইউজ করছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, কমও দিতে পারেন। আমি ছোটো সাইজের মাঝারি সাইজের টমেটো দিছি 2টা। একটা টমেটোকে আমি 4 পিস করছি। তো এখন টমেটো দিয়েও এটাকে আবার ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে আমার সবজি, ফুল সবজি আমার কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে একটু ঝোল, কারণ একটু ঝোল না দিলে আবার মাছের ভিতরে তো মশলাটা ঢুকবে না, সেই জন্য একটু ঝোল অবশ্যই দিতে হবে। তো আমি এখন পানি দিয়ে দিব যে মাছটা দেওয়ার আগে। তো এই পানিটা অল্পই দিবেন, বেশি দিবেন না, বেশি কম দিলেও হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানির মধ্যে দিয়ে দিব মাছ, কারণ মাছটা দেওয়ার পরে আবার এটা বলক আসতে হবে এবং মশলাটা মাছের ভিতরে ঢুকতে হবে, তা না হলে মাছটা তো খেতে ভালো লাগবে না, তাই না? তো সেই জন্য এখন এই ঝোলটা আর বলক আসার কোনো দরকার মনে হয় না। এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি, এবং এইখানে যে আমি 4 পিস মাছ ভেজে নিয়েছিলাম, সেই 4 পিস মাছই আমি এই সবজির মধ্যে এখন দিয়ে দিব। কারণ আপনারা চাইলে আরও বেশি মাছ দিতে পারেন, সমস্যা নেই। তো মাছটাকে একটু বেশি করে ভেজে নিতে হবে। আমি মাছটা একটু বেশি করে ভেজে নিচ্ছি, অর্থাৎ কড়া কড়া করে ভেজে নিচ্ছি। এই মাছটা খুবই নরম মাছ, তো এই জন্য ভাজাটা একটু ভালো মতো দিয়ে নিতে হয়, এবং এই মাছের মধ্যে তেমন একটা কাটা থাকে না। তো দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, কি সুন্দর বলক আসতেছে, গটগট করতেছে। তো এখন এই তরকারিটা যদি আপনি এইভাবে রান্না করেন, দেখবেন এই তরকারিটা খেতে কত মজা হয়েছে এবং টেস্ট হয়েছে।
তো এইভাবে রান্না করলে তরকারি আসলে মজা হয়। তো আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা পাউডার। এই জিরা পাউডারটাও মাছের মধ্যে দেওয়া লাগে, কারণ মশলাগুলোও কিন্তু সব দেওয়া লাগে মাছের মধ্যে। যে কোনো তরকারির মধ্যেই সব মশলা দেওয়া লাগে। আসলে মশলা ছাড়া কোনো তরকারি তেমন একটা উন্নত মানের টেস্ট হয় না, কারণ যেহেতু আমরা বাঙালি, আমাদের মশলাই মেন। তরকারি খাওয়ার জন্য মশলাটাই আমাদের প্রধান মেন। এই জন্য তো বাংলাদেশে বারবার মশলার দাম বাড়ে। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ধনেপাতা কুচি। তো এই ধনেপাতা কুচি দিয়েই আমি রান্নাটা শেষ করে দিব। তো রান্নাটা শেষ করেও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, কারণ ঢাকনা দিয়ে ঢাকা তরকারি বেশি টেস্ট হয় এবং স্বাদ হয়। তরকারির যে সেন্টটা থাকে সেটা বের হয়ে যেতে পারে না ঢাকনার সাহায্যে। তো আমার ধনেপাতা দেওয়া হয়ে গেছে। তো আমি এই তরকারিটা কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব, অর্থাৎ চুলাটা অফ করে দিব। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চুলাটা আমি অফ করে দিছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।